হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ট্রান্সলেশনের পার্ট 2টা পড়ব। মানে ট্রান্সলেশনের যে প্রসেসটা আছে সেটা কিভাবে হয় পুরো জিনিসটা খুব মন দিয়ে শুনবি তোরা। তো আজকে যেটা দিয়ে স্টার্ট করব, দ্যাট ইজ ট্রান্সলেশন ইজ কল্ড প্রোটিন সিনথেসিস। ট্রান্সলেশনকে বলা হয় প্রোটিন সিনথেসিস, মানে mRNA যেটা আছে মানে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন ফরমেশন। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। কেন স্যার ট্রান্সলেশন বলে? দেখ, মেইনলি আমাদের দুটো ধরনের নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আরএনএ। ঠিক আছে, ডিএনএ ফুল ফর্ম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ ফুল ফর্ম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার যখন ডিএনএ বা আরএনএ ক্রিয়েট হচ্ছে তখন সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু নিউক্লিক অ্যাসিডের ল্যাঙ্গুয়েজই হচ্ছে, কিন্তু যখন আমরা সেখান থেকে প্রোটিন ক্রিয়েট করছি, দ্যাট নিউক্লিক অ্যাসিড ল্যাঙ্গুয়েজ ইজ নাও কনভার্টেড টু অ্যামিনো অ্যাসিড ল্যাঙ্গুয়েজ। তাহলে নিউক্লিক অ্যাসিড থেকে যদি অ্যামিনো অ্যাসিড ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, তাহলে একটা ল্যাঙ্গুয়েজ কনভার্সন যখন হয় তখন সেই প্রসেসটাকে আমরা কি বলি? ট্রান্সলেশন। ওকে, তো ইন ব্রিফ আমরা আগে দেখি লোকেশন অফ অকারেন্স। লোকেশন অফ অকারেন্স যদি দেখি, প্রোক্যারিওটিক সেলে যদি আমরা দেখি, প্রোক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু নিউক্লিয়াস নেই। নিউক্লিয়াস না থাকার জন্য এখানে ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে, আর এইখানে ফ্রি রাইবোসোমস রয়েছে। তো ফ্রি রাইবোসোমস এখানে বসে যাচ্ছে, সেখান থেকে প্রোটিন ক্রিয়েট করে দিচ্ছে, ট্রান্সলেশন। তাহলে ইন প্রোক্যারিওটিক সেলস ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন আর কাপলড প্রসেস, মানে একসাথেই চলছে। মানে ট্রান্সক্রিপশন করে যে প্রোটিনটা মানে আরএনএটা তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে রাইবোসোম বসে প্রোটিন ক্রিয়েট করে দিচ্ছে। তাহলে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন আর কাপলড প্রসেস। কাপল প্রসেস মানে হলো একই সাথে হয়। এইবার দেখ, ইন কেস অফ ইউক্যারিওটস ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থাকার সাথে সাথে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম আছে যার মধ্যে রাইবোসোমস অ্যাটাচ। ঠিক আছে, এবার হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সক্রিপশন হয়ে কি তৈরি হচ্ছে? আরএনএ। কিন্তু এই আরএনএটা কিন্তু নর্মাল আরএনএ নয়, এখানে যে আরএনএটা তৈরি হচ্ছে সেটা কিন্তু হেটেরো নিউক্লিয়ার আরএনএ। এটাকে বলবো কি? এইচএন আরএনএ। কেন বলছি এইচএন আরএনএ? বিকজ এখানে রয়েছে এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এক্সন। তারপরে যখন এখানে স্প্লাইসিং হবে, স্প্লাইসিং হওয়ার পরে পুরো একটা, তাহলে এই জিনিসটা আলটিমেটলি কোথায় হচ্ছে? নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে হওয়ার পরে এই এমআরএনএটা বাইরে বেরিয়ে আসবে। কোথায় এটা? সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজমের মধ্যে অনেক ফ্রি রাইবোসোম থাকে, সাইটোপ্লাজমের ফ্রি রাইবোসোম আরএনএ সিনথেসিসে হেল্প করবে। ক্লিয়ার? আর তাছাড়াও আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া একটা নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব ট্রান্সক্রিপশনাল ট্রান্সলেশনারি মেশিনারিজ রয়েছে, প্লাস তো সেম জিনিস আমার কাছে প্লাস্টিডের মধ্যে রয়েছে। তাহলে এদের মধ্যেও আমার কি হবে? এর মধ্যে আমাদের ট্রান্সলেশন কিন্তু হবে। তাছাড়াও কিছু প্রোটিন আছে যেগুলো তোর আমার রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলামের মধ্যেও তোর তৈরি হতে পারে। এবার একটা জিনিস বোঝ, যেটা সাইটোসলিক প্রোটিন হয়, সাইটোসলিক প্রোটিন বলতে যেগুলো তোর মানে সেলের নিজের প্রোটিন, মানে নিজের কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি বা নিজের কোনো কাজকর্মের জন্য সেল নিজে সেটাকে ইউটিলাইজ করবে, এমন টাইপের প্রোটিন কিন্তু মেইনলি সিনথেসাইজ হয় সাইটোপ্লাজমের মধ্যে। এমন প্রোটিন যেগুলো প্যাকেজিং হয়ে আইদার সিক্রিটেড হবে বা মেমব্রেন প্রোটিন ক্রিয়েট করবে, বা তোর ধর গলগি অ্যাপারেটাস ক্রিয়েট, সরি তোর লাইসোসোম ক্রিয়েট করবে, দ্যাট টাইপ অফ সিস্টেম যেটা জিআরএল এন্ডোমেমব্রেন সিস্টেম বলে, সেই টাইপের প্রোটিন কিন্তু মেনলি তৈরি করে রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম। কারণ সেই মেমব্রেনের তৈরি হওয়ার সময় প্রোটিন যেটা ক্রিয়েট হয়, ফার্স্টে একটা পার্ট থাকে উইচ ইজ তোর হাইড্রোফোবিক। তাই জন্য প্রোটিনটা জলের থেকে লুকানোর জন্য, যেহেতু সাইটোপ্লাজমের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার রয়েছে, সেটা লুকানোর জন্য এন্ডোপ্লাজমিক মানে রেটিকুলামের লুমেনের ভিতরে ঢুকে যায়।
ঠিক আছে, তারপরে ওটা প্যাকেজিং হয়ে GERL সিস্টেম মানে গলগি বডি এন্ডোলাস রেটিকুলাম লাইসোজোমাল সিস্টেম বা এন্ডোমেমব্রেন সিস্টেম যেটাকে বলা হয়, সেই এন্ডোমেমব্রেন সিস্টেম দিয়ে কিন্তু ওটা পাস করে। ক্লিয়ার? তাহলে এত অবধি বোঝা গেছে। তাহলে ইউক্যারিওটস এর মধ্যে তোর প্রোটিন সিনথেসিস কোথায় কোথায় হয় বল আমাকে? নিউক্লিয়াস হয় না, নিউক্লিয়াসের মধ্যে প্রোটিন সিনথেসিস হয় না, নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সক্রিপশন হয়। যেহেতু আমার কাছে ভালো করে বোঝ, আমাদের কাছে মানে ইউক্যারিওটস এর কেসে এই যে সেল অর্গানেলি গুলোর কারণ কি? কারণ এটা কম্পার্টমেন্টাইজেশন করেছে, মানে একটা সেলকে মাল্টিপল কম্পার্টমেন্টসে ভেঙেছে। মানে তোর বাড়িতে যদি একটা আলাদা আলাদা রুম না থাকতো, তাহলে যেইভাবে খাওয়া দাওয়া করছে সেই রুমেই তোর টয়লেট হচ্ছে, সেই রুমেই তোর শোয়া হচ্ছে, সেই রুমেই খাওয়া দাওয়া হচ্ছে, সেই রুমেই রান্না হচ্ছে, সমস্ত কিছু এক জায়গায় ঘেটে যেত। তাহলে সেইটা যাতে অ্যাভয়েড করা যায়, প্রোক্যারিওটিক সেলে যে প্রবলেমটা ছিল সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা কম্পার্টমেন্টাইজেশন করেছি, মাল্টিপল জায়গায় মেমব্রেন বাউন্ড অর্গানেল করেছি, সমস্ত কিছু করেছি। তো যার জন্য আমরা কি করছি যে মেমব্রেন বাউন্ডে যদি কম্পার্টমেন্ট হয়ে যায়, ইন্ডিভিজুয়ালকে ইন্ডিভিজুয়াল কাজ দিয়ে দাও, দ্যাট উইল বি ইজিয়ার না? তাহলে যদি আমরা আলাদা আলাদা পার্ট দিয়ে দিই, ও এটা করবে এটা করবে, তাহলে ওর কাজ হলো, নিউক্লিয়াসের কাজ হলো ট্রান্সক্রিপশন করা। আচ্ছা তোর কাছে তাহলে কোশ্চেন আসছে তাহলে নিউক্লিওলাস, নিউক্লিওলাস তো তাহলে করে না, নিউক্লিয়াস রাইবোসোম সিনথেসিস করে। নিউক্লিওলাসের মধ্যে আরএনএ সিনথেসিস হয়, নিউক্লিওলাসের মধ্যে তো রাইবোসোমাল সিনথেসিস হয়, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কখনোই তোর ট্রান্সলেশন হবে না। আর ট্রান্সলেশন কিন্তু দেখ সাইটোপ্লাজমিক কোথায় হচ্ছে, তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তোর মেমব্রেনের উপরে, সেকেন্ড হচ্ছে হলো তোর সাইটোপ্লাজমের মধ্যে, প্লাস্টিডস এর মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ক্লিয়ার এতটা অবধি? নেক্সট তো এবার বলছে দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য ট্রান্সলেশন। ফার্স্ট স্টেপটাকে বলা হয় অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিডস। অ্যামিনো অ্যাসিডকে অ্যাক্টিভ করতে হবে। কিভাবে অ্যাক্টিভ করব? অ্যামিনো অ্যাসিডকে অ্যাক্টিভ করার জন্য দেখ আমরা কি করছি, তোর অ্যামিনো অ্যাসিডের সাথে একটা এটিপি লাগাচ্ছি। এটিপি বলতে আমরা জানি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনিনের সাথে এদিকে যদি আমরা একটা ফসফেট গ্রুপ লাগিয়ে দিই, সাথে যদি এদিকে একটা সুগার লাগিয়ে দিই, মানে এনটিপিস যেগুলো হতো আর নিউক্লিওটাইড ফসফেট যেগুলো ছিল, মানে যেগুলো নিউক্লিওটাইডস যেগুলো, ওই ফসফেটের মধ্যে একটা ফসফেট ছিল, হ্যাঁ, যেটা তুই ধর অ্যাডেনিন নিলি, একটা অ্যাডিনোসিন, অ্যাডেনিন নিলি, তার সাথে একটা সুগার লাগালি, অ্যাডিনোসিন হলো। অ্যাডিনোসিনের সাথে একটা কি লাগিয়ে দিলি? ফসফেট গ্রুপ লাগিয়ে দিলি। তাহলে এই তিনটে মিলে কি তৈরি করলো? এএমপি, অ্যাডিনোসিন মোনোফসফেট। অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে আরো দুটো ফসফেট লাগিয়ে দিলি, তাহলে তিনটে ফসফেট, তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই দেখ এখানে অ্যাডিনোসিন, একটা ফসফেট, দুটো ফসফেট, তিনটে ফসফেট। ক্লিয়ার? এইবার জিনিসটা ভালো করে বোঝ, এ কি করছে, এই অ্যামিনো অ্যাসিডটা এর সাথে অ্যাটাচ হচ্ছে। কার সাথে অ্যাটাচ হচ্ছে? এই পার্টটার সাথে। এটা দেখ অ্যাডিনোসিন একটা ফসফেট, তাহলে অ্যামিনো অ্যাসিডের সাথে কি অ্যাটাচ হচ্ছে? এএমপি, অ্যাডিনোসিন মোনোফসফেট। আর দেখ সাথে দুখানা ফসফেট, এদের মধ্যে কিন্তু দেখ দুখানা ফসফেট বলতে কি PO4 3-। এই PO4 3- এর মধ্যে কোনো অর্গানিক কম্পাউন্ড কি আছে? একেবারেই না। তাহলে PO4 3- যেহেতু আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ড, দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ ফসফেট ইজ কল্ড ইনঅর্গানিক ফসফেট। যেহেতু দুটো একসাথে আছে তাই জন্য আমরা PPI লিখেছি, ইনঅর্গানিক পাইরোফসফেটস তো বলা হয়। ঠিক আছে, এতটা অব্দি ক্লিয়ার? এবার দেখ তাহলে আমার কি বেঁচে গেল, এখান থেকে পাইরোফসফেট তো বার করে দিয়েছি, তার সাথে এখান থেকে আমরা একটা এএমপি নিয়েছি, তাহলে অ্যামিনো অ্যাসিডের সাথে এএমপি নিয়েছি, আর একটা এনজাইম আমরা নিয়েছি। মনে করে দেখ আমি বলেছিলাম প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য স্পেসিফিক কিছু এনজাইমস রয়েছে, যে এনজাইমটার নাম হলো অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেস। যদি এখানে তোর ভ্যালিন হলো, ভ্যালিন অ্যাসাইল টিআরএনএ সিনথেস, এখানে ধর লিউসিন হলো, লিউসিন অ্যাসাইল টিআরএনএ সিনথেস। তার মানে এই এনজাইমটা অ্যাটাচড হয়ে যাচ্ছে, কি ফর্ম করছে? অ্যামিনো অ্যাসাইল এএমপি এনজাইম কমপ্লেক্স। এএমপি বলতে অ্যাডিনোসিন মোনোফসফেট, তার সাথে এনজাইম অ্যাটাচড হচ্ছে এনজাইম কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে এত অবধি বোঝা যদি যায়, তাহলে নেক্সট পার্টে আমরা মুভ করি। তাহলে এটাকে বলে অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিড, মানে এটা নরমাল ইনঅ্যাক্টিভ অ্যামিনো অ্যাসিড ছিল, এখন এটা অ্যাক্টিভেটেড অ্যামিনো অ্যাসিড। কেন বল? কোন লুপ রেকগনাইজ করবে এনজাইমকে? হ্যাঁ, বলতে পারলি না। দেখ এইবার দেখ, এই অ্যাক্টিভেটেড অ্যামিনো অ্যাসিডটা এসছে, এটার নাম কি বলেছিলাম? অ্যামিনো অ্যাসাইল এএমপি এনজাইম কমপ্লেক্স। বোঝা গেছে? আমি অনেক আগেই বলেছিলাম এর সাথে মানে ডিএইচইউ লুপ, যেটা মানে ডিএইচইউ লুপ যেটা ঢু লুপ বলা হয় আমাদের টিআরএন এর, সেটার সাথে এই এনজাইমটা রিঅ্যাক্ট করে। তো এনজাইম ঢু লুপ একটা রেকগনিশন হয়,
ঠিক আছে? তো এই রেকগনিশনটা যদি হয় তাহলে এই রেকগনিশনটার উপরে ডিপেন্ড করবে যে এই অ্যামিনো অ্যাসিডটা এখানে অ্যাটাচড হবে কিনা। বোঝা গেছে? তাহলে অ্যামিনো অ্যাসিড যদি এইখানে যদি এনজাইমের সাথে এটা অ্যাটাচড হয় আর দেখে নেয় যে হ্যাঁ ঠিক আছে ঠিকঠাক অ্যামিনো অ্যাসিড এসছে, তখন কি করবে এখানে অ্যামিনো অ্যাসিডটা এখানে অ্যাটাচ করে দেবে। অ্যামিনো অ্যাসিডটা কিভাবে অ্যাটাচ করবে দেখ, এখান থেকে H2O বেরিয়ে যাবে, অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ হয়ে যাবে। না সরি, এখানে উল্টো হচ্ছে, তোর সি ডবল বন্ড ও ওইটা লিখছি না, এটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছিলাম। এই হয় স্ট্রাকচার। বলেছিলাম মনে পড়ছে সেই যে ফসফেট গ্রুপ থাকে না বলে এটাকে ফসফোএস্টার বলতে পারবো না, ক্লিয়ার? তো একটা এস্টার কি হচ্ছে, অ্যামাইড ক্রিয়েট হচ্ছে অ্যাকচুয়ালি, সেটাকে আমরা ফসফোএস্টার বলছি, অ্যামাইড বন্ড ক্রিয়েট হবে। পরে আমরা দেখবো একটু বাদে, মানে যেটা ফসফেট বন্ড, যেটা মানে পলিপেপটাইড বন্ড যেটা ক্রিয়েট হবে সেটাকে আমরা অ্যামাইড বন্ড বলছি। কেন বলছি সেটা পরে দেখছি। তো এইখানে দেখ ডিএইচই গ্রুপটা আগে আইডেন্টিফাই করলো এনজাইমটাকে। এবার এনজাইম যখনই এটাকে রেকগনাইজ হয়ে যাবে তখন অ্যামিনো অ্যাসিড ওর সাথে অ্যাটাচ হয়ে যাবে, আর এই পার্টটা পুরো আলাদা হয়ে যাবে। দেখ এএমপি এনজাইম বেরিয়ে গেল, টোটাল রিয়াকশনে আমি কি পেলাম, অ্যামিনো অ্যাসিড প্লাস এটিপি প্লাস অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ ট্রান্সফারেজ বা সিনথেস। সেখান থেকে যদি আমরা দেখি, সেখান থেকে রিয়াকশনে আলটিমেটলি প্রোডাক্ট দেওয়া হলো অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ আর তার সাথে এএমপি, পাইরোফসফেট আর এনজাইমটা। ক্লিয়ার? এটা হলো আমার টোটাল সামারি অফ দ্য রিয়াকশনস। এবার দেখ আমরা ট্রান্সলেশন প্রসেসে যদি দেখি, যেটা বললাম এমআরএনএ থেকে তোর প্রোটিন ফর্মেশন হয়, তো এখানে কিছু স্টেপস রয়েছে। ঠিক আছে, কি কি স্টেপস? ফার্স্টে হলো কি ইনিশিয়েশন, স্টার্ট করছি, তারপর সেটাকে ইলংগেট করছি, তারপর সেটাকে বের করে দিচ্ছি। ক্লিয়ার? তোরা নর্মালি আমরা দেখবি একটা মেমোরি গেম টাইপের একটা হয়। ঠিক আছে, ধর একজন বললো অ্যাপেল, ঠিক আছে, আরেকজন বলবে কিন্তু অ্যাপেল বানানা, আরেকজন বলবে অ্যাপেল বানানা গুয়াভা, আরেকজন বলবে অ্যাপেল বানানা গুয়াভা লিচি, অ্যাপেল বানানা গুয়াভা লিচি, ধর মানে এনিথিং, ধর মানে কুচবি হতে পারে, যেটা পাপায়া হলো ধর কুচবি, মানে তোকে আগেরটাকে ইনক্লুড করে বলতে হবে। আজকে আমরা যে গেমটা খেলবো সেটা হলো এই মেমোরি গেম। মেমোরি গেম মানে মেইনলি আমাদের যে ট্রান্সলেশন প্রসেসটা আছে সেটা কিন্তু মেমোরি গেমের মতোই। কিরকম, আমরা ধর যেমন মেমোরি গেম ছোটবেলায় খেলতাম, কিরকম যে কেউ ধর বললো ম্যাঙ্গো, ঠিক আছে, আরেকজন কি বলবে ম্যাঙ্গো অ্যাপেল, ঠিক আছে, থার্ড জন কি বলবে ম্যাঙ্গো অ্যাপেল লিচি, ফোর্থ জন কি বলবে ম্যাঙ্গো অ্যাপেল লিচি বানানা। তাহলে এই সেম গেমটা আজকে আমরা খেলতে চলেছি কাকে নিয়ে, ট্রান্সলেশনকে নিয়ে। কিরকম ভাবে, শুধু ওয়ার্ড গুলো রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, অ্যামিনো অ্যাসিডস দিয়ে। কিরকম, ধর আজকে কেউ বললো ভ্যালিন, ঠিক আছে, একজন বললো ভ্যালিন, পরের জন বললো ভ্যালিন মিথিওনিন, ঠিক আছে, আরেকজন বললো ভ্যালিন মিথিওনিন আর্জিনিন, আরেকজন বললো ভ্যালিন মিথিওনিন আর্জিনিন লাইসিন, আরেকজন বললো ভ্যালিন মিথিওনিন আর্জিনিন লাইসিন হিস্টিডিন। তার মানে জিনিসটা ভালো করে বোঝ, কন্টিনিউয়াসলি একটা করে অ্যামিনো অ্যাসিড অ্যাটাচড হয়ে যাচ্ছে, তাহলে তুই যে আলটিমেটলি একটা একটা করে অ্যামিনো অ্যাসিড বাড়াচ্ছিস, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড আসছে, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড একটা করে বাড়াচ্ছে, তাহলে আলটিমেটলি কি তৈরি হচ্ছে, প্রোটিন। এক্স্যাক্টলি এটা বাদে ট্রান্সলেশনের কিচ্ছু নেই। ক্লিয়ার? তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে দেখ আমরা দেখছি ট্রান্সলেশন আমাদের কি কি দরকার। দেখ ফার্স্টে একটা এমআরএনএ দরকার। এমআরএনএ বলতে, এমআরএনএ আমরা অলরেডি পড়েছি, মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ স্ট্রাকচার পড়েছি আমরা, কিভাবে কি কি কাজকর্ম করে। চার্জ টিআরএনএ, চার্জ টিআরএনএ বলতে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ এর কথা বলা হচ্ছে। তার মানে চার্জ টিআরএনএ বলতে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ। এবার বলছে রাইবোজোমাল সাবইউনিটস, রাইবোজোমাল সাবইউনিটস বলতে 50s। আমরা এখানে প্রোক্যারিওটস এরটা দেখছি 50s আর 30s। এবার দেখবি যখনই কোনো একটা রাইবোজোমকে, রাইবোজোমাল সাবইউনিট বাদে নরমালি রাইবোজোমস কি থাকে, 50s আলাদা থাকছে, 30s আলাদা থাকছে, কখন হচ্ছে যখন সেই সেলটার মধ্যে ম্যাগনেসিয়াম আয়ন্সের কনসেন্ট্রেশন বাড়ে। ম্যাগনেসিয়াম আয়ন্সের কনসেন্ট্রেশন যদি বাড়ে তখন কি হবে, সেই দুটো যে সাবইউনিট রয়েছে, দুটো সাবইউনিট কি একটা জায়গায় জড়ো হয়ে যাবে। তাহলে যদি জড়ো হয়ে যায় তাহলে এইটার জন্য আমার কি দরকার, ম্যাগনেসিয়াম আয়ন্স, তাহলে Mg2+ দিয়েছি। ভেরি ইম্পর্টেন্ট, এখানে এটিপি আর জিটিপি লাগবে। এটিপি বলতে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর জিটিপি মানে হলো গুয়ানোসিন ট্রাইফসফেট। এই দুটো জিনিস আমার লাগবে। আর কি লাগবে বলছে ইনিশিয়েশন ফ্যাক্টরস। ইনিশিয়েশন ফ্যাক্টরসকে আমরা ঝামেলা না বাড়িয়ে
একদম ডাইরেক্ট লিখে দিই IF1 IF2 এরকম ভাবে লিখি। ক্লিয়ার? পরে ডিটেইলসে আমরা যাব। এবার স্টেপ 2 তে দেখ ইলংগেশন, ঝামেলা কিছু নেই, এখানে শুধু ইলংগেশন ফ্যাক্টরস লাগে। থার্ড হলো টার্মিনেশন, এখানে আমাদের টার্মিনেট, তাহলে ইনিশিয়েশনে কি হলো? ইনিশিয়েশন ফ্যাক্টর। ইলংগেশনে কি হলো? ইলংগেশন ফ্যাক্টর। তাহলে টার্মিনেশনে কি হলো? না, টার্মিনেশন ফ্যাক্টর নয়, টার্মিনেশনে হবে হলো রিলিজ ফ্যাক্টর। কেন রিলিজ ফ্যাক্টর এটা আমরা বুঝতে পারবো একটু বাদে। দেখ, যদি স্টার্টিং থেকে দেখি, যদি একদম শুরু থেকে দেখি, তাহলে দেখ স্টেপ 1 হলো আমাদের mRNA, ইনিশিয়েশন অফ ট্রান্সলেশন। mRNA এর মধ্যে স্টার্ট কোডনের কিছুটা আগে, আগে বলতে স্যার কি বলছি, আপস্ট্রিম না ডাউনস্ট্রিম? আমি বলেছিলাম যেদিকে পলিমারেজ যাবে ডাউনস্ট্রিম, যেদিকে পলিমারেজ উল্টো দিক তার মানে আপস্ট্রিম। তা টুয়ার্ডস দা মানে অপোজিট সাইড অফ দা পলিমারেজ মুভমেন্ট যদি আমরা যাই তাহলে কি হবে? আপস্ট্রিম। তাহলে স্টার্ট কোডন এটা, তো স্টার্ট কোডনের আপস্ট্রিমে একটা স্পেসিফিক সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সটার নাম হলো শাইন ডালগার্নো সিকোয়েন্স। সেই সিকোয়েন্সটার নাম হলো শাইন ডালগার্নো সিকোয়েন্স। সিকোয়েন্সটা হলো UAA GGAAG, UAA GGAAG, উয়া জিজি আগ। কি বলবো? উয়া জিজি আগ। কি বলবো? উয়া জিজি আগ। ক্লিয়ার? তাহলে UAA GGAAG, ঠিক আছে? এই সিকোয়েন্সটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স। আমি বারবার বলছি, উই আর নাও টকিং অ্যাবাউট দ্য প্রোক্যারিওটিক ট্রান্সলেশন। ইউক্যারিওটিক ট্রান্সলেশনে এরকম শাইন ডালগার্নো সিকোয়েন্স কিন্তু দেখতে পাওয়া যায় না, মাথায় রাখবি এটা। তাহলে শাইন ডালগার্নো সিকোয়েন্স ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ট্রান্সলেশন ইন দ্য প্রোক্যারিওটিক সেলস। তাহলে ফার্স্টে mRNA-টার মধ্যে এটা রয়েছে, হওয়ার পরে রাইবোজোমাল সাবইউনিট যেটা 30, সেটার মধ্যে মনে করে দেখ একটা আরএনএ পড়েছিলাম আমরা, যেটা হলো 16S rRNA। সেই 16S rRNA এর মধ্যে অ্যান্টি শাইন ডালগার্নো সিকোয়েন্স রয়েছে। তার মানে অ্যান্টি শাইন ডালগার্নো মানে এটার কমপ্লিমেন্টারি, মানে ইউ এর এগেইনস্টে কি থাকবে বল? এ, এর এগেইনস্টে কি থাকবে? ইউ, ইউ সি সি, ইউ ইউ সি, আউ সি সি উক, আউ সি সি উক, এ ইউ ইউ, যাই হোক বাদ দে, এ ইউ ইউ সি সি ইউ ইউ সি। ওকে, তো দ্য থিং ইজ মানে এই শাইন ডালগার্নোর অপোজিট সিকোয়েন্স রয়েছে, মানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বলেছে, তাই জন্য এটার নাম দিয়েছি আমরা অ্যান্টি শাইন ডালগার্নো সিকোয়েন্স। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি 16S rRNA এর দুটো কাজ আছে। কি কি কাজ দেখ? ফার্স্টে হলো অ্যাটাচমেন্ট সাইট প্রোভাইড করা। কোথায় দেখ? স্টার্ট কোডনের 4 থেকে 12 খানা নিউক্লিওটাইড আগে, যেখানে তোর আমার শাইন ডালগার্নো সিকোয়েন্স রয়েছে, এখানে গিয়ে অ্যাটাচ করে দেওয়া। তাহলে অ্যান্টি শাইন ডালগার্নো আর শাইন ডালগার্নো যদি অ্যাটাচমেন্ট হয়, তাহলে এখানে একটা কমপ্লেক্স ক্রিয়েট হবে। কি কমপ্লেক্স? mRNA স্মলার সাবইউনিট কমপ্লেক্স। আরেকটা জিনিস আমরা লাস্ট ভিডিওতে পড়েছিলাম, মনে করে দেখ, উবেল হাইপোথেসিস। ওইখানে একটা ডিকোডিং সেন্টার বলে একটা পার্ট থাকে, যেটা কিন্তু এইখানেই থাকে। এই 16S rRNA এর মধ্যে প্রথম দুটো বেসকে আইডেন্টিফাই করা বা প্রথম দুটো বেসকে প্রপার ঠিকঠাক বসেছে কিনা ওটা দেখার একটা ক্যাপাসিটি আছে, প্রুফ রিডিং ক্যাপাসিটি যেটাকে বলা যায়। তো থার্ড পেজটাকে প্রসেসটাকে কিন্তু ধরতে পারে না। তাহলে 16S rRNA দুটো কাজ, একটা হলো তোর অ্যান্টি শাইন ডালগার্নো সিকোয়েন্স দিয়ে তোর অ্যাটাচ হওয়া mRNA এর সাথে, আর একটা হলো তোর প্রুফ রিডিং করে, যাতে তোর প্রথম দুটো ঠিকঠাক অ্যাটাচ হয়েছে কিনা কোডনের মধ্যে, মানে কোডন অ্যান্টিকোডন কমপ্লেক্স ঠিকঠাক ক্রিয়েট হয়েছে কিনা সেটাকে নোটিস করে। ক্লিয়ার? তাহলে এবার দেখ, যদি আমরা বলি তোর এইবার কি হচ্ছে, অলরেডি আমাদের 30S ওটা অ্যাটাচ হয়ে গেছে। এবার আমরা যদি বলি যে এইখানে AUG-টা হলো আমার স্টার্ট কোডন। স্টার্ট কোডনের পরে প্রথমে আমার ইনিশিয়েশন ফ্যাক্টর 2 লাগবে, ইনিশিয়েশন ফ্যাক্টর 2 লাগছে, প্লাস আমার লাগছে একটা জিটিপি, এনার্জি লাগবে। এনার্জির সাথে দেখ ফার্স্ট ইনিশিয়েশন টিআরএনএ কি ছিল, আমি কি বলেছিলাম? প্রথমেরটা হলো, যেহেতু আমরা কি পড়ছি, এটা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? প্রোক্যারিওটিক। তাহলে ফার্স্ট কিন্তু এন ফরমাইল মিথিওনিন আসবে, ঠিক আছে? তাহলে এইটা এসে কোথায় বাইন্ড করবে? AUG-তে। তাহলে যদি এটা বাইন্ড করে, তাহলে আমরা কি দেখব? এই গল্পটা তাহলে এইটা বাইন্ড করে গেল কার সাথে? এই জিনিসটা আলটিমেটলি বাইন্ড করে যাবে এটার সাথে।
বাইন্ড করে গেল। তাহলে এই কমপ্লেক্সটাকে আমরা কি বলতে পারি, দেখ এই কমপ্লেক্সটাকে আমরা বলতে পারি 30s smaller সাব ইউনিট প্লাস mRNA প্লাস tRNA কমপ্লেক্স। তাহলে দেখ 30s mRNA tRNA কমপ্লেক্স এটা পুরো ক্রিয়েট হয়ে গেছে। একটা জিনিস নোটিস করে দেখ, এখনো পর্যন্ত কিন্তু লার্জার সাব ইউনিট আসেনি। তাহলে এখানে মনে রাখতে হবে যে আমার স্মলার সাব ইউনিটের মধ্যেই AUG থাকে, মানে স্মলার সাব ইউনিট AUG এর সাথে অ্যাটাচ হয়। তারপরে আমার তো tRNA আসে, তারপরে রাইবোজোমের লার্জার সাব ইউনিট আসে। তাহলে আমার সিকোয়েন্সটা কিন্তু মাথায় রাখতে হবে। ফার্স্টে কি হবে, সাইন ডায়াগ্রামের সিকোয়েন্সের সাথে অ্যান্টি সাইন ডায়াগ্রামের সিকোয়েন্স বাইট করবে, অ্যান্টি সাইন ডায়াগ্রামের সিকোয়েন্সের সাথে তোর 16s RNA থাকবে যেটা তোর ডিকোডিং সেন্টার হিসেবে কাজ করে। তারপরে তোর ওর মধ্যে AUG থাকবে, AUG এর মধ্যে কে বাইন্ড করবে, আমার এন ফরমাল মিথিওনিন অ্যালোডারের সাথে যে থাকবে tRNA। ক্লিয়ার? এবার জিনিসটা বোঝ। এইবার এটা হওয়ার পরে কি হবে, আমার দেখ এইখানে এটা অ্যাটাচড হয়ে গেল। এইবার দেখ লার্জার সাব ইউনিট আসবে আফটার অ্যাটাচমেন্ট অফ দ্য রাইবোজোম, মানে যখন রাইবোজোমের স্মলার সাব ইউনিটটা হয়ে গেল আর যখন দেখে নেবে tRNA টা অ্যাটাচড হয়ে গেছে, ওই কমপ্লেক্সটা অ্যাক্টিভেট করবে কার অ্যাটাচমেন্ট, 50s RNA। এখানেও কিন্তু আমার ইনিশিয়েশন ফ্যাক্টর গুলো কাজ করবে। ইনিশিয়েশন ফ্যাক্টর বাকি যেগুলো আছে 2, 3 যেগুলো কাজ করলো। তাহলে এবার লার্জার সাব ইউনিট চলে আসলো। এইখানে একটা ভালো করে দেখ, এইখানে আমরা যদি লার্জার সাব ইউনিটের স্ট্রাকচার দেখি, লার্জার সাব ইউনিটে এখানে তিনটে সাইড আছে, মনে রাখবি লার্জার সাব ইউনিট ইজ লাইক এপ। এপ বলতে শিম্পাঞ্জি লাইক দিস, মানে স্পিসিসটা আছে। তো এপ যদি বলি, এখান থেকে এদিক থেকে এদিকে বলো এপ, এপা নয় এপ। তাহলে এ দিয়ে অ্যামিনো অ্যাসিড ঢুকবে, পি দিয়ে ফসফেটিডাইসাইড, মানে এখানে তো মানে কি হবে, অ্যামিনো অ্যাসিড গুলো অ্যাটাচড হবে, আর ই দিয়ে এক্সিট। তাহলে এ দিয়ে এন্ট্রি, পি দিয়ে পেপটাইড বন্ড মনে রাখবি, ফসফেটিডাইল মনে রাখার দরকার নেই, মানে ফসফেটিডাইল সাইড বলা হয় এটাকে, বাট তুই মনে রাখবি পেপটাইড বন্ড ফর্ম করে। ক্লিয়ার? এ দিয়ে এন্ট্রি, পি দিয়ে কাজ, ই দিয়ে এক্সিট, এ দিয়ে এন্ট্রি, পি দিয়ে কাজ, ই দিয়ে এক্সিট, এ দিয়ে এন্ট্রি, পি দিয়ে কাজ, ই দিয়ে এক্সিট। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে ব্যাপারটা হলো অ্যামিনো অ্যাসিড, নিউ অ্যামিনো অ্যাসিড ঢুকবে কোথায়, এতে। ফসফেট বন্ড ফর্ম হবে কোথায়, পিতে। অ্যামিনো অ্যাসিডের জায়গা থেকে tRNA টা বেরোবে কোথায়, ইতে। ক্লিয়ার? তাহলে tRNA এক্সিট সাইড, এক্সিট সাইড বলতে কিন্তু এখানে প্রোটিন এক্সিট সাইড বলছে না, tRNA এক্সিট সাইড। এইবার দেখ আমার কাছে অলরেডি তোর AUG তে USC এর সাথে তোর এই tRNA এর সাথে ইনফরমাল মিথিওনিনটা বাইন্ড ছিল। এখন জাস্ট আমি একটা টোপোর মতো ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা কোথায় গিয়ে বসেছে, দেখ পি সাইটে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আমি বলেছিলাম অ্যামিনো অ্যাসিড ঢুকবে কোথায়, এ সাইটে। কিন্তু এখানে ফার্স্ট যে অ্যামিনো অ্যাসিডটা ছিল, ফার্স্ট যেটা tRNA এর সাথে অ্যামিনো অ্যাসিডটা ছিল, সেটা কোথায় বাইন্ড করেছে, দেখ পি সাইটের মধ্যে। ক্লিয়ার? তাহলে পি সাইটের যে গল্পটা, সেটা হলো গিয়ে আমাদের অ্যামিনো অ্যাসিডের মধ্যে দেখতে পাচ্ছি কি, যেটা এন ফরমাইল মিথিওনিন অ্যাটাচড হয়েছে, সেই অ্যাটাচমেন্টটা কিন্তু AUG তেই হয়। আগস্ট মাসে প্রোটিন সিনথেসিস স্টার্ট হয়, আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম। ক্লিয়ার? এবার দেখ ইলংগেশন। তাহলে আমাদের ইলংগেশন যদি আমরা দেখি, ইলংগেশনে ঝামেলা কিছু নেই। ইলংগেশনে যদি আমরা দেখি, দেখ এটা আমাদের স্টার্টিং ছিল, এই আমাদের স্টার্টিং ছিল, এটা আমরা এতক্ষণ দেখলাম এটা। এইবার এখানে ইলংগেশন ফ্যাক্টর কাজ করবে। ইলংগেশন ফ্যাক্টর কি, EFTU, ঝামেলা নেই, বিশ্বাস কর একদম ইজি। ইলংগেশন ফ্যাক্টর টিউ মানে থার্মালি আনস্টেবল। কি বললাম, থার্মালি আনস্টেবল। টিএস মানে তাহলে তোরাই বল, থার্মালি স্টেবল। জি বলতে এখানে জিটিপি। ঝামেলা শেষ, কিছু আছে, একদম ইজি। লালু জিনিসপত্র বুঝছিস না তোরা। এবার দেখ, এবার অ্যাটাচমেন্ট হয়েছে, এখানে খুব ভালো করে এই জিনিসটা বুঝবি। নেক্সট যে এন্ট্রিটা হবে, দেখ ঢুকলো কোথা দিয়ে, দেখ নেক্সট যেটা ছিল জিজিজি, তার জন্য গ্লাইসিন। তো গ্লাইসিন যখন ঢুকলো, গ্লাইসিন কি করবে, গ্লাইসিনের এখানে তোর আগে এনএফ মিথিওনিন ছিল, এনএফ মিথিওনিনের পরে যখন গ্লাইসিনটা ঢুকছে, তখন দেখ কি হবে। এইবার এখানে একটা আরএনএ থাকে, আমি অলরেডি বলেছিলাম 23S আরএনএ, যেটা পেপটাইডাল ট্রান্সফারেন্স হিসেবে কাজ করে, মানে পেপটাইড বন্ড ফর্ম করতে হেল্প করে। এটাকে তাই জন্য আমরা কি বলেছিলাম অলরেডি,
রাইবোজাইম, তার মানে আরএনএ অ্যাক্টিং অ্যাজ আ এনজাইম। তাহলে এইটা কি করবে, এই দুজনের মধ্যে একটা পেপটাইড বন্ড ফর্ম করে দেবে। ক্লিয়ার? এতটা অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে, নেক্সট পার্ট দেখ, খুব ভালো করে বুঝবি। এইবার যদি আমি এটার মধ্যে ক্রিয়েট হয়ে গেল বন্ড, দুজনে এবার অ্যাটাচ হয়ে গেছে, এবার এ আর কি এখানে বসে থাকবে, এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। টিআরএনএটা অলরেডি তোর অ্যামিনো অ্যাসিড নিয়ে নিয়েছে, অ্যামিনো অ্যাসিড দিয়ে দেওয়া এবার কাজ ছিল, তারপরে ও কি বসে থাকবে না, ওকে রিলিজ করে দেবো আমি, অ্যামিনো অ্যাসিড রিলিজ, এই তো টিআরএনএ রিলিজ। এইবার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং পার্ট, দেখ খুব ভালো করে বুঝবি। এই দুটো সিকোয়েন্স দেখ একটু ভালো করে। দেখ শুধু এই পোর্শনটা রাইবোজোম অ্যালং উইথ দ্য আরআরএনএ অ্যান্ড দ্য টোটাল স্ট্রাকচারস শুধু এমআরএনএ থেকে একটা বার ছিটকেছে। দেখ এখানে ছিল এইউজি, এখানে ছিল জিজিজি। এইখানে আমি যদি একটা লোককে দাঁড় করাই আর লোকটাকে বলি ধাক্কা মারুন জোরে, পুশ করলো, তাহলে রাইবোজোমাল সাব ইউনিট গুলো মুভ করে গেল একটা, মানে একটা কোডন ধাক্কা দিয়ে দিলাম। তাহলে দেখ যদি এইখানে এইউজি ছিল, তাহলে ধাক্কা মেরে দিলে এইউজিটা এখানে চলে আসবে, জিজিজিটা এখানে, নেক্সটটা এখানে। তাই দেখ কি হলো, এইউজি জিজিজি ইউ ইউ ইউ। ক্লিয়ার? তাহলে আমরা ধাক্কা মেরে দিয়েছি, দ্যাটস ওয়াই দেখ একটা করে পিছিয়ে গেছে নিউক্লিওটাইড, একটা করে নিউক্লিওটাইড বলছি তোর কোডন একটা করে পিছিয়ে গেছে, তার মানে ঝামেলা শেষ। এবার দেখ এন মিথাইল মিথিন, এখানে ফিনাইল অ্যালানিন আছে, আবার এখানে 23 আরআরএনএ কি করবে, বন্ড ফর্ম করবে, এটা এখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই করতে করতে আমরা 1 2 3 4 করে কন্টিনিউয়াসলি বন্ড অ্যাটাচমেন্ট করে যাব। কিভাবে বন্ড অ্যাটাচমেন্ট করব, কাজটা কি, এটা একটা আমাদের তোর অ্যামিনো অ্যাসিড ছিল, এটা একটা টি আরএনএ সমেত অ্যামিনো অ্যাসিড আছে, এখানে আমরা আস্তে করে একটা H2O রিলিজ করব। আমি বলেছিলাম বায়োলজিতে যে কোনো বন্ড ফর্মেশন করতে গেলে ওয়াটার রিলিজ মাস্ট। তাহলে এইখানে সি এর সাথে এন এর একটা বন্ড ক্রিয়েট হবে, সি এর সাথে এন এর একটা বন্ড ক্রিয়েট হবে, তো সি এর সাথে এন এর যদি বন্ড ক্রিয়েট হয়, এটা কি বন্ড, অ্যামাইড বুঝতে পারছি, বাট এটা কি বন্ড, এটা পেপটাইড বন্ড। তাহলে পেপটাইডের ট্রান্সফারেজের কাজ করলো, পেপটাইডকে ট্রান্সফার করছে কোথায়, একটা টিআরএনএ থেকে আরেকটা টিআরএনএ, যার কাছ থেকে নিয়ে নিয়েছি সে কি ওয়েট করে যাবে না, সে কোথা দিয়ে বেরিয়ে যাবে, এক্সিট সাইড দিয়ে বেরিয়ে যাবে, ঝামেলা শেষ। একটা করে অ্যাটাচমেন্ট হবে, ধাক্কা মেরে দেবো, একটা করে অ্যাটাচমেন্ট হবে, ধাক্কা মেরে দেবো, একটা করে অ্যাটাচমেন্ট হবে, ধাক্কা মেরে দেবো, একটা করে অ্যাটাচমেন্ট হবে, ধাক্কা মেরে দেবো। কিন্তু লাস্টে যখন স্টপ কোডন আসবে ধাক্কা মারতে পারবো না। ক্লিয়ার? বোঝা গেছে? স্টপ কোডনের কেসটা আমি পরে দেখছি। তাহলে ইলংগেশন ক্লিয়ার? কোনো ডাউট? তো ইলংগেশন নিয়ে কোনো আশা করি ডাউট নেই। তাহলে পেপটাইডাল ট্রান্সফারেন্স কিভাবে কাজ করে বোঝা গেল? বোঝা গেছে? এবার দেখ নেক্সট পার্ট, এটা হলো গিয়ে আমাদের টার্মিনেশন। অলরেডি দেখ এখানে আমাদের অনেক কিছু রয়েছে। কি বলেছিলাম, স্টপ কোডনের নাম উগা উয়া ওয়াগ, কি বলেছিলাম, উগা উয়া ওয়াগ, তার মানে ইউজিএ ইউএ ইউএজি। দেখ এ সাইডে কিন্তু স্টপ কোডন আসলো, স্টপ কোডন আসার পরে কি করবে, এইখানে একটা মানে পার্ট এসে কেটে দেবে, তাহলে এখান দিয়ে প্রোটিনটা বেরিয়ে গেল পি সাইড দিয়ে, ফসফাইডাল সাইড থেকে, টিআরএনএটা এক্সিট সাইড দিয়ে বেরিয়ে গেল। ক্লিয়ার? আর রিলিজ ফ্যাক্টর গুলো এই কাজ করলো, দেখ আলটিমেটলি সব রিলিজ হলো। এবার হয়ে যাওয়ার পরে আরেকটা ফ্যাক্টর কাজ করে যেটা আমাদের মেনশন নেই, এটা হলো আরআরএফ, রাইবোজোম রিলিজিং ফ্যাক্টর। রাইবোজোমটাও তো রিলিজ করতে হবে নাকি, ওখানে রেখে দেবো না, রাইবোজোমকে বের করে দেবো। তো রাইবোজোম রিলিজিং ফ্যাক্টর এখানে কাজ করে। এইখানে একটা আগের পয়েন্টে আমি একটা কথা বলতে মিস করে গেছি, যখন ধাক্কা দিচ্ছিস এনার্জি লাগবে কি লাগবে না, অবভিয়াসলি এনার্জি লাগবে। তাহলে এনার্জি লাগলে সেখান থেকে আমরা কি দেবো, জিটিপি। দেখ জিটিপি কোথায় কোথায় লাগলো, দেখ এখানে একটা জিটিপি লাগলো, তাই তো, এখানে একটা জিটিপি লেগেছে, এখানে একটা জিটিপি লাগলো। তাহলে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড অ্যাটাচ হওয়ার জন্য কটা জিটিপি লাগে, দুটো। এটিপি কটা লাগে, অবশ্যই একটা। অ্যাক্টিভেশন অফ টিআরএনএ মনে পড়ছে, অ্যাক্টিভেশন অফ টিআরএনএ তে আমরা কিন্তু একটা এটিপি ইউজ করেছিলাম। তাহলে ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিডের জন্য একটা করে এটিপি, দুটো করে জিটিপি লাগে। ক্লিয়ার? এবার দেখ তো টার্মিনেশন হয়ে গেল, সবাই সবার মতো আলাদা বাড়ি চলে গেল, এরা প্রোনিপেপটাইড বাড়ি চলে গেল। এইবার দেখ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন আমরা পড়েছি, স্প্লাইসিং, 7 মিথাইল গুয়ানোসিন অ্যাড করেছিলাম, পলিএটেইল অ্যাড করেছিলাম। এখন আমরা দেখছি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। ট্রান্সলেশনের পরে কি করছি, দেখ স্টার্ট কোডন কি করে সিনথেসিস করেছিল, আইদার তোর এন
ফরমাইল মিথিওনিন বা তোর শুধু মিথিওনিন। তো স্টার্ট কোডন দিয়ে যে অ্যামিনো অ্যাসিড সিনথেসিস ছিল ওটাকে বাদ দিয়ে দিই। ফার্স্ট কাজ এটা। সেকেন্ড কাজ হলো গ্লাইকোসাইলেশন। গ্লাইকোসাইলেশন মানে অ্যামিনো অ্যাসিড বা পলিপেপটাইড যেটা তৈরি হয়েছে সেটার মধ্যে তোর গ্লাইকোসাইলেশন, ঠিক আছে। গ্লাইকোসাইলেশন বলতে দেখবি কোনো মানে ধর গ্লাইকোসাইল বলতে কি এটা কোনো মানে তুই ইয়ে লাগিয়ে দিলি, কার্বোহাইড্রেটস লাগিয়ে দিলি, ঠিক আছে। পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডো মানে গ্লাইকেন, তুই যে কোনো অ্যামিনো অ্যাসিড সরি তোর কার্বোহাইড্রেট অ্যাটাচ করে দিতে পারিস। পলিপেপটাইডের সাথে পেপটাইডোগ্লাইকেন লাগিয়ে দিয়েছি, মানে পলিপেপটাইডের সাথে গ্লাইকেন লাগিয়ে দিয়েছি, পেপটাইডোগ্লাইকেন ক্রিয়েট হয়েছে। এবার আমরা পড়েছি যে কোনো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয় সেখানে আরো একটা জিনিস মনে করে দেখ, যে এটা তোরা পড়বি আরো ডিটেলসে পরে যখন ইনসুলিন সিনথেসিস পড়বি, সি পেপটাইডেজ রিলিজ বা যে কোনো প্রোটিন প্যাকেজিং করতে গিয়ে কিন্তু প্রচুর ওয়েস্ট পার্টও বেরোয়। তো সেই প্যাকেজিং এর কাজগুলো কোথায় হয়? গলগি বডি, সেগুলোও তো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। কিন্তু আমাকে একটা কথা বল, এই জিনিসটা গ্লাইকোসাইলেশনটা কিন্তু মেইন পার্ট অফ দ্য তোর মানে ফাংশন অফ দ্য গলগি কমপ্লেক্স। তো ওইটার মধ্যে আমাদের একটা মার্কার এনজাইম থাকে যেটাকে বলা হয় গ্লাইকোসাইল ট্রান্সফারেজ। গ্লাইকোসাইল ট্রান্সফারেজ যেটা তোর মানে কাজ করে। এবার আমাকে একটা কথা বল, যে গ্লাইকোসাইল ট্রান্সফারেজ তো স্যার গলগি কাজ, এটা হচ্ছে কোথায়? এটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে স্টার্ট হয়। যখন হয়ে যায় তখন স্টার্টিং হয় কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। কমপ্লিশন এন্ড মেইন প্রসেস কিন্তু হয় হলো গলগির মধ্যে, বাট গ্লাইকোসাইলেশন স্টার্ট হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। এটা পোস্ট ট্রান্সক্রিপশনাল পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এটা আমাদের দ্যাট মাস সিলেবাসে নেই, বাট যদিও এইমস টেমসের জন্য দিয়ে দিতেই পারে আরামসে। এবার দেখ, আমি প্রোক্যারিওটিক ট্রান্সলেশন আর ইউক্যারিওটিক ট্রান্সলেশনে একটা ছোট্ট ডিফারেন্স দিয়েছি। ডিফারেন্সটা হলো এটাই, ইনিশিয়েশন ফ্যাক্টর প্রোক্যারিওটিক ট্রান্সলেশনের মধ্যে 3টে, ইউক্যারিওটিক ট্রান্সলেশনের মধ্যে 10খানা থাকে। ইলংগেশন ফ্যাক্টর 3টে, এটার মধ্যে 2টো। ইলংগেশন ফ্যাক্টর দেখ, এই ইএফটিইউ আর ইএফটিএসটা হলো প্রোক্যারিওটস ইউক্যারিওটস এর মধ্যে থাকে, আর 3টেই থাকে হলো প্রোক্যারিওটসে। প্রোক্যারিওটসে সবকটাই 3টে করে, দেখ সবকটাই 3টে করে, রিলিজিং ফ্যাক্টর 3টে, এখানে আমাদের রিলিজিং ফ্যাক্টর একটাই। এবার দেখ, যদি বলে যে ফার্স্ট অ্যামিনো অ্যাসিড যেটা লেগেছে কি লেগেছিল? মিথিওনিন। সেখানে দেখ আলাদা করে আমাকে ধাক্কা দিতে হয়েছে, ধাক্কা দিতে হয়, ওখানে একটা জিটিপি আমি বাঁচিয়েছি, তাহলে এখানে একটা এখানে একটা, তাহলে একটা এটিপি একটা জিটিপি, দুটো 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 একটা দুটো একটা দুটো একটা দুটো। এবার দেখ, যদি আমাকে বলে একটা 50টা অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স আছে, 50টা অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের মধ্যে তৈরি হতে গেলে কটা এটিপি লাগবে, কটা জিটিপি লাগবে? আমি কি বলবো? দেখ 49টা, এটাকে দুটো ভাগে ডিভাইড করতে হবে, 49টা আর একটা। 49 এর জন্য এটিপি হবে 49, জিটিপি হবে হলো তোর 98, ঠিক আছে। আর একটা যেটা আছে ফার্স্টের যেটা মিথিওনিনের জন্য, এটিপি হবে হলো একটা, জিটিপি হবে হলো একটা, তাহলে এটা হবে 50টা আর এটা হবে 99টা, মনে যেন থাকে। ক্লিয়ার? তাহলে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পুরো সেন্ট্রাল ডগমা আমাদের কমপ্লিট পুরো। আশা করি তোদের একদম কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবি, যদি ডাউট থাকে আমি পুরো ডাউট ক্লিয়ার করব। ডাউট ক্লিয়ারিং ভিডিও বা কোনো একটা লাইভও আমি নিতে পারি। ক্লিয়ার? তো এত অবধি আশা করি তোদের কোনো ডাউট নেই। ট্রান্সলেশন পুরোপুরি ক্লিয়ার। এই রিলেটেড কিছু ম্যাথস আমি করতে দেবো, তো এই রিলেটেড কোনো ডিপিপির যদি দরকার পড়ে তাহলে আমাদের কমেন্ট বক্সটা চেক করিস। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং।